জেল হেফাজতে থাকা 4 চাকরি প্রার্থী, পুরুষ চাকরি প্রার্থী, তাদের জামিন। অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর আদালত। আলিপুর আদালতের 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর। পরবর্তী হাজিরা 30শে জানুয়ারি। হাই সিকিউরিটি জোনে যেতে নিষেধ। আগেই 55 মহিলা চাকরি প্রার্থীর জামিন মঞ্জুর করেছিল কোর্ট। জামিন পেয়ে আদালত চত্বরেই কান্না চাকরি প্রার্থীদের। আমরা কোনো অপরাধ করিনি, আমাদের কেন আটকে রাখলো? মানসিকভাবে বিপর্যস্ত বললেন চাকরি প্রার্থীরা। এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন। সুশোভন, কি বললেন চাকরি প্রার্থীরা জামিন পাওয়ার পর? দেখো, তারা বলছেন যে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার কারণ তাদের সঙ্গে যে এরকম একটি ঘটনা ঘটবে, অর্থাৎ তাদের যে রাত কাটাতে হবে জেলের মধ্যে, সেই বিষয়টা কিন্তু তারা স্বপ্নেও ভাবেনি। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কাছে এই বিষয়টা যথেষ্ট বেদনাদায়ক এবং তারাই বলছেন যে তারা শুধুমাত্র চাকরি পাচ্ছেন না সেই দাবি জানাতে গেছিলেন, কিন্তু যেভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেই জায়গা থেকে সত্যিই তারা যথেষ্ট বলা যায় অবাক হয়েছেন। এই জায়গা থেকে তুমি জানো যে আজকে যখন আদালতে যখন সওয়াল জবাব চলেন, তখন কিন্তু যারা চাকরি প্রার্থী ছিলেন তাদের যারা আইনজীবী ফিরদৌস শামীম, তিনি নিজে বলেন যে কোনো ফার্দার ডেভেলপমেন্ট নেই, অর্থাৎ যে এতদিন তারা জেল হেফাজতে ছিলেন কোনো রকম তথ্য বা এমন কিছু জিনিস রিকভারি হচ্ছে এরম নেই, তাই তাদের জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী তিনি বলেন যে না, তাদের আবার জেল হেফাজতের আবেদন চালানো হচ্ছে, তার কোনো তদন্তের প্রয়োজন। তখন অন্যদিকে ফিরদৌস শামীম তিনি বলেন যে 4 জনকে যারা বর্তমানে রয়েছেন, যারা জেল হেফাজতে রয়েছেন, সেই 2 জন চায়ের দোকানে ছিলেন আর 2 জন মোবাইলে ভিডিও করছিলেন। অর্থাৎ তাদের ইনভলভমেন্ট এই পুরো ঘটনায়, তাদের যে যোগ সেটা কোথায়, এবং এইভাবে তাদের আটকে রাখা যায় না। পরবর্তীকালে যে ডেভেলপমেন্ট বা এই যে পুরো বিষয়টা দেখে, তারপর কিন্তু তাদের জামিন দেওয়া হয় এবং জামিন দেওয়ার পর কিন্তু তারা কার্যত ক্ষোভে ফেটে পড়েন এবং তারা বলেন যে তারা স্বপ্নেও এরকম ঘটনা ঘটবে ভাবতে পারেনি। এবং এই জায়গায় যেভাবে তাদের অভিযুক্ত করা হলো বা যেভাবে তাদের জেলের মধ্যে রাখা হলো, তা কিন্তু তাদের কাছে সত্যিই বলা যায় যে একটা অবাক করা বিষয়। এবং এই 4 জন ইতিমধ্যে কিন্তু যে 2000 টাকার বন্ডে তারা জামিন পেয়ে গেছেন। সুশোভন, তোমাকে ধন্যবাদ। আমরা খুবই প্রাণের ভয় পেয়েছিলাম, প্রাণের ভয় পেয়েছিলাম, আমাদের নিজেদেরই প্রাণ ভয় ছিল। যাদের সঙ্গে ছিলাম তাদের মানে আমরা তো অপরাধী নয়, আমাদেরকে সেইভাবে করা হয়েছিল, তার জন্য আমরা প্রাণের ভয়ের সঙ্গে থাকতে হচ্ছিল এই কদিন ধরে। মূলত যারা অ্যাকচুয়াল অপরাধী যাকে বলা হয় তাদের সঙ্গে থাকতে হয়েছিল। একটা ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে টানা হলেও 80, 85, 90 এতজন ছিলাম আমরা। ন্যায্য দাবি চাওয়াটা আমাদের অপরাধ ছিল হয়তো। ভাবতে অবাক লাগে, ভাবতে পারিনি যে আমাদের এই জায়গায় আজকে আসতে হবে। 72 ঘন্টা 72 ঘন্টা খাওয়া নেই, দাওয়া নেই, ঠিক মতো স্নান নেই, এই ঠান্ডার মধ্যে। জেল মানে তো অপরাধীর স্থান। রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন? রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে ওদের তো গুলি মারা হয়নি। ও গুলি মারবেন? একে জেলে ভরেছেন, গুলি মারা হয়নি নাকি বিরাট মহান কাজ করে দিয়েছেন, গুলিটা মারেননি, জেলে পাঠিয়েছেন, এটাই নাকি বিরাট মহৎ কাজ। এটা পশ্চিমবঙ্গের সুশাসন। পশ্চিমবঙ্গের সুশাসন তো 2 রকমের। সুশাসনের ফল পাচ্ছে হচ্ছে মন্ত্রী এবং তাদের বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা, বাকিবুরের বাড়িতে কোটি কোটি টাকা, আর বেকার যুবকরা রাস্তার পাশে অপেক্ষা করছেন কবে তারা ন্যায় পাবেন। তো সুশাসনটা তাদের জন্য, আর এদের হচ্ছে দুঃস্বপ্ন। চাকরি প্রার্থীরা জামিন পেলেন, কিন্তু এরা চাকরি কবে পাবেন? আবার এদের সংখ্যা তো ক্রমশ বেড়েই যাচ্ছে। কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে আরও একটা টেট হয়ে গেল, কিন্তু চাকরি কবে? পথের ধারে যারা বসে আছেন তাদের কি হবে? টেটের উত্তর কবে মিলবে? কারণ 2014, 2017, 2022-এর যারা টেট পরীক্ষার্থী তারা তো এখনো চাকরি পাননি। নিয়োগের দাবিতে তারা এখনো বিক্ষোভ অবস্থান করছেন। এরই মধ্যে আবার 2023-এর টেট। বছর বছর পরীক্ষা হচ্ছে, কিন্তু নিয়োগ কবে হবে? 2023-এর পরীক্ষার্থীদেরও কি পথে বসতে হবে? এদিকে টেটের এই ফর্মের টাকা বাবদ প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে অনেক টাকা ঢুকেছে, প্রায় 15,45 লক্ষ টাকা। পরীক্ষার্থী ছিল 3,09,000, আর এবার ফর্মের দাম ছিল 500 টাকা। গত বছর টেট পরীক্ষার্থী ছিল 6,90,000, ফর্মের দাম ছিল 150 টাকা। প্রাথমিক শিক্ষা পর্ষদের কোষাগারে জমা পড়ে 10,35 লক্ষ টাকা। বেকারের টাকায় পর্ষদের কোষাগার ভরছে। বিরোধী দলনেতা অভিযোগ করছেন, লোকসভা ভোটের আগে টাকা তুলতে টেট
প্রশ্ন উঠছে। চাকরি তো আর কেউ পাবে না বেকার পরীক্ষা দেওয়া। আগের বার 150 টাকা গেছে, এবার 500 টাকা গেল, সামনে বার তো 1000 টাকা নেবে, চাকরি কাউকে দেবে না। টেটের নামে 1000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। 150 টাকা আগে পরীক্ষার ফি ছিল, এবারে 500 টাকা করে নিয়েছে। সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলেছে। 22-এর টেটের রেজাল্টে একজনও চাকরি পায়নি। হপের চপ লোকসভা ভোটের আগে আরেকবার দরজা জানলা খুলে বসিয়ে দিয়েছে। একটা পরীক্ষার যদি কোনো নিয়ম মতো কোনো কিছু থাকে, কোনো ইয়ে থাকে, যে কোনো পরীক্ষারই থাকে, চিরকাল থাকে, তো সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। যদি কোনো পরীক্ষায় তার একটা ফি নির্ধারিত হয়ে থাকে, সেটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে সব দেশ সব রাজ্যর ক্ষেত্রেই একটা ফি থাকে এবং সেটা রয়েছে। যদি থেকে থাকে সেটা প্রশাসন বলতে পারবে, তার মধ্যে তো লুকোচুরির কোনো ব্যাপার নেই। কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ার তমাল দত্ত, তার বাড়ি থেকে 2.5 কিলো সোনা হীরের গয়না উদ্ধার হলো। তল্লাশির সময় বিপুল সম্পত্তি উদ্ধার করে ইডি গোয়েন্দারা। তমালের অর্জুনপুরের ফ্ল্যাট থেকে উদ্ধার সম্পত্তির নথি এবং গয়না। 6 বছরের মধ্যে এত টাকার সম্পত্তির উৎস কি, উঠছে প্রশ্ন। পুরো দুর্নীতি মামলায় দিল্লিতে রিপোর্ট পাঠালো ইডি। এই সম্পত্তি ও গয়না বাজেয়াপ্ত করার অনুমতি চেয়ে দিল্লিতে চিঠি ইডির। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, বারবার তোমার সাথে কথা হচ্ছে, একটাই বিষয় জানতে চাইছি যে 6 বছর মাত্র কাজ করেছে সে ইঞ্জিনিয়ার হিসেবে, এত টাকার সম্পত্তি উৎস কি? দেখো, সেটাই কিন্তু এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি। কারণ 6 বছর একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কাজ করে তার বেতনের টাকা এই বিপুল পরিমাণ হিরে এবং সোনার গয়না যে করা সম্ভব নয়, সেটা ইডি আধিকারিকরা স্পষ্টই বুঝতে পারছেন। এবং যে সম্পত্তির নথি এখন পর্যন্ত পাওয়া গেছে, সেটাও প্রায় কোটি টাকার সম্পত্তির নথি পাওয়া গেছে। যদিও তারা এই ব্যক্তি, অর্থাৎ এই তমাল দত্ত, তিনি দাবি করছেন পারিবারিক গয়না বা পারিবারিক সম্পত্তি, কিন্তু সেই সংক্রান্ত নথি কিন্তু এখন পর্যন্ত তিনি কোথাও পেশ করতে পারেননি। এবং ইডি আধিকারিকরা পুরো নিয়োগ তদন্তে নেবে মনে করছেন তমাল দত্তর মতো এই ধরনের আধিকারিকরা বিপুল পরিমাণ টাকা পেয়েছেন বা টাকা তৈরি করেছেন এই নিয়োগ দুর্নীতি থেকে। এবং সেই কারণে এই তমাল দত্তর এই যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন বা যে সম্পত্তির হদিশ ইতিমধ্যেই পাওয়া গেছে, সেটাকে অ্যাটাচ করার যে প্রক্রিয়া, সেটা চালু করা হয়েছে। এবং অ্যাডজুকেটিং অথরিটি, অর্থাৎ যে অথরিটি এটার অনুমতি দেয়, তাদের কাছে রিপোর্ট পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিজার, তোমাকে ধন্যবাদ। পরের খবর, বড়দিনের রাতেই ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকালে মহাত্মা গান্ধী রোডের গুরুদ্বার এবং কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। নিউ টাউনের একটি হোটেলে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। এরপর কলকাতা ন্যাশনাল লাইব্রেরি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেখানেও একটি বৈঠক করার কথা অমিত শাহ। কলকাতা সফরে দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। মঙ্গলবারই সন্ধ্যার বিমানে দিল্লি রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। TV9 বাংলার খবরের জের অবশেষে টনক নড়ল রাজ্যের স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য সচিবের নির্দেশে কলকাতা মেডিকেল কলেজের বিপজ্জনক যে জলাধারের ছবি আমরা দেখিয়েছিলাম, সেই জলাধারের চারদিকে ব্যারিকেড করা হলো। জলাধারের গায়ে আবার বিপজ্জনক লেখা একটা বোর্ডও সাঁটানো হয়েছে। কাছে নজির ছিল বর্ধমান রেল স্টেশনের ঘটনা। সেই ঘটনার প্রেক্ষিতেই কলকাতা মেডিকেল কলেজে 70 বছরের পুরনো এই জলাধার বিপজ্জনকভাবে দাঁড়িয়ে রয়েছে। চারপাশে এজরা বিল্ডিং আছে, এজরা বিল্ডিংয়ে সেখানে সাইকিয়াট্রিক বিভাগ রয়েছে, ইএনটি রয়েছে, থ্যালাসেমিয়ার ওপিডি রয়েছে, কার্ডিওলজি ব্লক রয়েছে। এরকম একটি জায়গায় এই বিপজ্জনক জলাধার যেভাবে দাঁড়িয়ে রয়েছে, তাতে বর্ধমান রেল স্টেশনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে, সেই বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনেছিল TV9 বাংলা। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নির্দেশে এরপর সেই জায়গাটি ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলো। এখানে আগুন দেওয়া আছে, খুব রিক্সে আছে, এটা জলের ট্যাঙ্কিটা খুব রিক্সে আছে। নিচের দিকটা আপনার বিলাসটা সব চটে গেছে, চটে গিয়ে উপরেও চটে গেছে, খুব রিক্সে আছে। এটা আগে ঠিক করা উচিত। আগে এই যে বিল্ডিংয়ের সামনে বা কার্ডিওলজির সামনে খুব ভয়াবহ চাঙড় ফসে গেছে এবং সকলের কাছে প্রার্থনা সবাই যেন সাবধান থাকে। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হলো, বিপজ্জনক বার্তাও দেওয়া হলো রোগীর পরিজনদের উদ্দেশ্যে। কিন্তু দ্রুত এই জলাধার ভেঙে ফেলা যে
অত্যন্ত জরুরি সেই বিষয়টি স্মরণ করিয়ে দিচ্ছেন রোগীর পরিজনেরা। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, কলকাতা।